এবারই উচ্চ মাধ্যমিক দিচ্ছি, তাহলে এইবারই কি এএনএম জিএনএম এ চান্স পাবো? বা গতবার আমি এএনএম জিএনএম দিয়েছিলাম, হয়নি। এবার কি এএনএম জিএনএম এই কয়েক মাসে প্রস্তুতি নিয়ে চান্স পাবো? অথবা তুমি ভাবছো যে আমি তো একজন হাউস ওয়াইফ, তাহলে আমি কি করে এএনএম জিএনএম নার্সিং পরীক্ষায় পাশ করব? গ্লুকোজ কোথায় গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত হয়? আজকের ক্লাসটা করলে এই সমস্ত প্রশ্নের উত্তর একদম দেখবে, তো সঠিক উত্তর তোমার নিমেষে হয়ে যাবে। দেখো, এএনএম জিএনএম নার্সিং পরীক্ষায় পাস করাটাতে ভীষণ রকমের যে কঠিন সেটা কিন্তু নেই। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন কিছুটা কিছুটা করে এই এএনএম জিএনএম এর সিলেবাসটাকে একটু ভালো করে কভার করে তুমি যদি এক্সাম হলে যাও, তুমি আরামসে পরীক্ষাটা ক্র্যাক করতে পারবে। তোমার যদি মনে হয় আমি তো গ্র্যাজুয়েশন করছি, এই সময় কি করে আমি এএনএম জিএনএম এর প্রস্তুতি নেব, তাহলে এটা নিছকই একটি বাহানা। কারণ গ্র্যাজুয়েশনের সাথে সাথে তুমি সময় কিছু এমন পাবেই যেখানে তুমি তোমার প্রস্তুতি নিতে পারবে। এবং আমি আবারও বলছি, প্রস্তুতি নিতে গেলে যে অনেক সময় তোমাকে দিতে হবে তা কিন্তু নয়। আজকের এই ক্লাসে আমরা এএনএম জিএনএম এর জন্য একটা স্পেশাল টপিক, যেটা লাইফ সায়েন্স তথা ক্লাস 9-এর টপিক, জৈব অণু বা বায়োমলিকিউলসের উপর করছি। এবং এই টপিকের উপর থেকে কিন্তু প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে। সুতরাং এই টপিকটা ভালো করে করলে লাইফ সায়েন্সের 1 থেকে 2টো প্রশ্ন তোমার কিন্তু একদমই কমন আসবে এএনএম জিএনএম পরীক্ষায়। তো প্রথম কথা হচ্ছে যে জৈব অণু কাকে বলে, অর্থাৎ আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে জৈব অণু বা বায়োমলিকিউলস। সেই জৈব অণু কাকে বলে, অর্থাৎ আমরা পদার্থকে দুই ভাগে ভাগ করি, একটা জৈব পদার্থ, একটা অজৈব পদার্থ। তো কাকে জৈব বলবো, কাকে অজৈব বলবো, সেটাই প্রশ্ন। তো সেটা হচ্ছে জৈব অণু মানে যে সমস্ত পদার্থের মধ্যে আমরা কার্বন এবং হাইড্রোজেন পাবো, অর্থাৎ যে সমস্ত বস্তু শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত, মেজরিটি কার্বন এবং হাইড্রোজেন, তাদেরকে আমরা বলবো জৈব অণু। যেমন আমাদের প্রকৃতিতে 2 রকমের জৈব অণু পাওয়া যায়। এবং হ্যাঁ, এই ক্লাসের শেষে আমি এই টপিক রিলেটেড, অর্থাৎ জৈব অণু রিলেটেড কীরকম প্রশ্ন আসে সেই প্রশ্নের একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন করব। তো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে ভিডিওর ক্লাস করো ফার্স্ট, তারপর সেই ক্লাসের প্রত্যুত্তরে তুমি কোনো অ্যান্সার দিতে পারছো কি না সেটাও যাচাই করে নেবে। তো জৈব অণুকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় বৃহৎ জৈব অণু, আরেকটিকে বলা হয় ক্ষুদ্র জৈব অণু। ইংরেজিতে বৃহৎ জৈব অণুকে বলে ম্যাক্রোমলিকিউলস। ম্যাক্রো মানে কি, বড়, মলিকিউলস। অন্যদিকে ক্ষুদ্র যে জৈব অণু তাদেরকে বলা হয় মাইক্রোমলিকিউলস। আমরা বৃহৎ জৈব অণু কাকে বলবো না, যে সমস্ত জৈব অণু আকারে বড়, ক্ষুদ্র মানে যে সমস্ত জৈব অণু আকারে ছোট। এবার আমাদের যে দেহ, সেই দেহ গঠিত হয় জৈব অণু নিয়ে, অর্থাৎ আমাদের দেহের মেজরিটি কার্বন এবং হাইড্রোজেন। এবং যার জন্যই কার্বন আছে বলেই আমরা আমাদের দেহটাকে মারা যাবার পর দাহ করতে পারছি। যদি কার্বন না থাকতো তাহলে, যেমন তুমি কোনো রডকে, লোহার রডকে তুমি ভাবছো যে আমি আগুনে পুড়িয়ে ছাই করে দেব, হবে? হবে না। তার কারণ পিওর লোহা, যেখানে একদম শুদ্ধ লোহা আছে, সেখানে যদি কোনো কার্বন না থাকে তাহলে কিন্তু সেই লোহা ছায়ে পরিণত হবে না। ছায়ে সেই সমস্ত বস্তুই পরিণত হবে যে সমস্ত বস্তুতে কার্বন আছে। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই যে বৃহৎ জৈব অণু মানে আমাদের দেহ গঠনকারী সেই সমস্ত বৃহৎ অণুকে আমরা বলবো বৃহৎ বায়োমলিকিউলস বা বৃহৎ জৈব অণু। অন্যদিকে আমাদের দেহ গঠনকারী ক্ষুদ্র ক্ষুদ্র যে অণু রয়েছে তাদেরকে আমরা বলবো, অবশ্যই জৈব অণু রয়েছে, তাদেরকে আমরা বলবো ক্ষুদ্র জৈব অণু বা মাইক্রোমলিকিউল। এবার এই যে বৃহৎ জৈব অণু আমাদের দেহে কি কি রয়েছে, আমাদের দেহে রয়েছে কার্বোহাইড্রেট, আমাদের দেহে রয়েছে প্রোটিন, আমাদের দেহে রয়েছে ফ্যাট। তুমি বলবে যে স্যার এইগুলো তো আমরা খাদ্যে খাই, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আমরা খাবারে খাই, এগুলো আমাদের দেহে রয়েছে কেন বলছি? তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, আমরা যে সমস্ত বস্তু খাই সেগুলো কি আমাদের দেহ গঠন করছে না? তুমি ভাবো, আমরা যখন একদম ছোট অবস্থায় থাকি, বা একটা শিশু যখন একদম ছোট অবস্থায় থাকে, তারপর সে আস্তে আস্তে যে বড় হচ্ছে, আকারে যে বড় হচ্ছে, সেখানে অ্যাকচুয়ালি কী জন্য বড় হচ্ছে আকারে?
কোষ বিভাজন এবং কোষ বিভাজিত হওয়ার জন্য শক্তির প্রয়োজন, সেই শক্তিটা আসছে কোথা থেকে? খাবার থেকে। অর্থাৎ আমাদের শরীরেও যা উপাদান রয়েছে আমরা সেই সমস্ত বস্তুকেও খাদ্য হিসেবে গ্রহণ করছি। ইজ ইট ক্লিয়ার? আমরা যে সমস্ত বস্তু খাদ্য হিসেবে খাচ্ছি সেই সমস্ত বস্তুগুলোই আমাদের দেহ গঠন করছে। তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আমরা খাবার হিসেবে গ্রহণ করছি কেন? কারণ সেগুলোই আমাদের দেহকেও গঠন করছে। তো এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এইগুলো হচ্ছে আমাদের শরীরের বৃহৎ জৈব অণু। অর্থাৎ এইগুলো কার্বোহাইড্রেট মানে একটা সিঙ্গেল স্ট্রাকচার কিন্তু নয়। অন্যদিকে ক্ষুদ্র বায়োমলিকিউলস মানে যেগুলো অ্যাকচুয়ালি বৃহৎ বায়োমলিকিউলস বা ম্যাক্রোমলিকিউলসকে গঠন করেছে সেইগুলি হচ্ছে ক্ষুদ্র বা মাইক্রোমলিকিউলস। যেমন কার্বোহাইড্রেটকে গঠন করেছে কে? যেমন গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে একটা ক্ষুদ্র মলিকিউলস। যেমন প্রোটিনকে গঠন করেছে কে? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড গঠন করেছে প্রোটিনকে। ফ্যাটকে গঠন করেছে কে? গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড। এছাড়া আরও ম্যাক্রোমলিকিউলস রয়েছে, যেমন নিউক্লিক অ্যাসিড। এইগুলো এবার আমরা একে একে কভার করব। আজকের এই ক্লাসে আমি স্পেশালি কার্বোহাইড্রেট ম্যাক্রোমলিকিউলস বা ম্যাক্রোবায়োমলিকিউলস নিয়ে আলোচনা করব। অর্থাৎ কার্বোহাইড্রেট বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়, কার্বোহাইড্রেট কত রকম ও কী কী, এবং কার্বোহাইড্রেট থেকে কীরকম প্রশ্ন আসতে পারে সেটাও আমরা আলোচনা করব। তো প্র্যাকটিস সেশনটা অবশ্যই করবে। প্রতিটা ক্লাসের শেষে যে প্র্যাকটিস সেশন থাকবে সেখানে আমরা কীরকম প্রশ্ন হয় সেই নিয়ে আলোচনা করব, এবং সেখানে আজকের টপিকস যেটা কভার্ড হবে সেটা রিলেটেড যেমন প্রশ্ন থাকবে, যেটা আগামী ক্লাসগুলোতে প্রশ্ন আসতে পারে বা আগামী ক্লাসগুলোতে যে টপিকগুলো নিয়ে আলোচনা হবে সেই রিলেটেডও প্রশ্ন থাকবে, যেগুলো এএনএম জিএনএম পরীক্ষায় একদম আসার মতো প্রশ্ন থাকবে। তো দেখো, ফার্স্ট কার্বোহাইড্রেট অ্যাকচুয়ালি কি? তো কার্বোহাইড্রেট বলতে বোঝায় সেই সমস্ত জৈব অণু বা বায়োমলিকিউলসে যার মধ্যে কার্বন এবং হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটে উপাদান থাকবে। অর্থাৎ কার্বোহাইড্রেট মানে এই তিনটে উপাদান থাকবে, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেন 2:1 এই অনুপাতে থাকবে। ভালো করে বোঝো, কার্বোহাইড্রেট আমরা তাকেই বলবো যে সমস্ত জৈব অণুর মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকবে, এবং যেখানে হাইড্রোজেন ও অক্সিজেন সাধারণত 2:1 অনুপাতে থাকবে তাকে আমরা বলবো কার্বোহাইড্রেট। তবে ব্যতিক্রমও রয়েছে, যেমন আমি উদাহরণ দিয়ে তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। যেমন আমি বললাম C6H12O6, এটা কার সংকেত? এটা গ্লুকোজের সংকেত। এবার দেখো, গ্লুকোজে হাইড্রোজেন কটা আছে? 12টা আছে। অক্সিজেন কটা আছে? 6টা আছে। অনুপাত তাহলে কি হলো? 6 দুগুণে 12, 6 একে 6, 2:1 অনুপাত হলো। তাহলে যদি 2:1 অনুপাত হয় তাহলে অবশ্যই আমরা বলতে পারি গ্লুকোজ হচ্ছে একটা কার্বোহাইড্রেট, বা গ্লুকোজ নিয়ে কার্বোহাইড্রেট গঠিত। কারণ কি, আমরা যদি কার্বোহাইড্রেটকে ভাঙি তবেই পাবো গ্লুকোজ, আমরা যদি প্রোটিনকে ভাঙি তবেই পাবো অ্যামাইনো অ্যাসিড, আমরা যদি ফ্যাটকে ভাঙি তবেই পাবো গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড, আমরা যদি নিউক্লিক অ্যাসিডকে ভাঙি তাহলে আমরা কি পাবো? নিউক্লিওসাইড প্লাস ফসফেট, আমরা নিউক্লিওটাইড পাবো। সেটাকে যদি আরও ভাঙি তাহলে আমরা সুগার পাবো, আমরা নাইট্রোজেন বেস পাবো। ঠিক আছে, এগুলো হচ্ছে গঠনগত উপাদান। যে গঠনগত উপাদানগুলোকে আমরা বলছি মাইক্রোমলিকিউল, আর সেই গঠনগত উপাদানগুলো নিয়ে যেটা গঠিত হচ্ছে তাকে আমরা বলছি ম্যাক্রোমলিকিউলস। ক্লিয়ার? এবার দেখো, তাহলে আমরা কার্বোহাইড্রেটের উদাহরণ আমরা গ্লুকোজ অবশ্যই দিতে পারি। এছাড়াও কার্বোহাইড্রেটের উদাহরণ কি হতে পারে? গ্যালাক্টোজ হতে পারে, ফ্রুক্টোজ হতে পারে, ম্যানোজ হতে পারে। ঠিক আছে, এইগুলো বিভিন্ন কার্বোহাইড্রেটের গঠনগত উপাদান বা কার্বোহাইড্রেটের একক। এখন ব্যাপার হচ্ছে যে আমরা তাহলে কার্বোহাইড্রেটকে কত রকমভাবে ভাগ করতে পারি। অর্থাৎ কার্বোহাইড্রেট কি শুধু একরকম, নাকি কার্বোহাইড্রেটের আরও প্রকারভেদ রয়েছে, সেটা একটু দেখে নেওয়া যাক। দেখো, গঠনের উপর ভিত্তি করে আমরা কার্বোহাইড্রেট, এবং এরই আরেকটা নাম কি? ভেরি গুড, শর্করা। এই কার্বোহাইড্রেটকে আমরা গঠনের উপর ভিত্তি করে প্রধানত 3 ভাগে ভাগ করি। কি কি? একটিকে বলা হয় মনোস্যাকারাইড বা একক শর্করা,
একটিকে বলা হয় ডাইস্যাকারাইড, বা দ্বি-একক শর্করা, আর একটাকে বলা হয় পলিস্যাকারাইড বা বহু শর্করা। এবার এখানে আরো একটা টার্মিনোলজি আসে, এই ডাইস্যাকারাইডের এখানে আমি লিখছি, সেটা হচ্ছে অলিগোস্যাকারাইড। কি জিনিস আমি এক্সপ্লেন করছি। ফার্স্ট পাবো কার্বোহাইড্রেটকে আমরা বলছি কত রকম ভাগে ভাগ করছি। মোনোস্যাকারাইড, আমরা এখানে ডাই না বলে অলিগোস্যাকারাইডও বলতে পারি, মোনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। এখন আমরা একে একে ব্যাপারটাকে বুঝি। মোনোস্যাকারাইড বা একক শর্করা কাকে বলে? না, যে সমস্ত শর্করা অণু এককভাবেই থাকে তাদেরকে আমরা বলবো মোনোস্যাকারাইড। যেমন কিছু কিছু লোক থাকে তারা সবসময় একা থাকতেই পছন্দ করে, তারা জোর বাঁধে না, তারা সবসময় কী করে, একা থাকতেই পছন্দ করে। তোমার অনেক বন্ধু বান্ধবীও পাবে যে তারা একা থাকতেই পছন্দ করে, একা কিন্তু দুঃখে থাকছে তা নয়, সে একা থাকছে এবং সে নিজেকে একা রাখতে পছন্দ করছে। তখন তাদেরকে তো বলবো না, তখন সেই সমস্ত শর্করাকে, অর্থাৎ যে সমস্ত শর্করা সাধারণত এককভাবে অবস্থান করে, একা একা অবস্থান করে, তাদেরকে আমরা বলবো মোনোস্যাকারাইড। এবার এই মোনোস্যাকারাইড আমরা বিভিন্ন নাম পাবো, যেমন গ্লুকোজ, যেমন গ্যালাক্টোজ, যেমন ফ্রুক্টোজ। গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ এই তিনটেই হচ্ছে মোনোস্যাকারাইড, অর্থাৎ এরা সিঙ্গেল ভাবে থাকে, এককভাবে থাকে। নেক্সট অলিগোস্যাকারাইড, না যে সমস্ত শর্করার মধ্যে, ভালো করে বোঝো, যে সমস্ত শর্করার মধ্যে মোনোস্যাকারাইড মানে একে আর আমরা ভাঙতে পারছি না, সে একাই রয়েছে। এবার ভাবো কেউ দুজন থাকতে পছন্দ করতে পারে। তোমরা দেখবে তোমাদের যে বন্ধু বান্ধব, তোমাদের যে মানে জোর হয়, স্কুলে দেখবে জোর তৈরি হয়, সেখানে দুজন একসাথে থাকতে পারে, সেখানে তিনজন নিয়ে একটা গ্রুপ তৈরি হতে পারে, সেখানে চারজন নিয়ে একটা গ্রুপ তৈরি হতে পারে, সেখানে পাঁচজন নিয়ে একটা গ্রুপ তৈরি হতে পারে। এইরকম করে যদি 2 থেকে শুরু করে একদম 10 জন পর্যন্ত নিয়ে গ্রুপ তৈরি হয় শর্করার ক্ষেত্রে, তখন তাকে আমরা বলবো অলিগোস্যাকারাইড। অর্থাৎ অলিগোস্যাকারাইডের মধ্যে আমরা 2 থেকে 10টা মোনোস্যাকারাইড পাবো। ব্যাপারটা বোঝাই। অলিগোস্যাকারাইড মানে সেখানে 2-এর অধিক, 2 বা ততোধিক বলতে কত দূর, 10 পর্যন্ত, সেখানে যদি একক শর্করা থাকে, মনে করো গ্লুকোজ প্লাস গ্লুকোজ প্লাস গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ প্লাস ফ্রুক্টোজ, এই তিনটে যে গঠনগত উপাদান মোনোস্যাকারাইড, এরা পরস্পর যুক্ত হয়ে যদি 2 থেকে 10টা মোনোস্যাকারাইড বিশিষ্ট কোনো শর্করা গঠন করে, তখন তাকে আমরা বলবো অলিগোস্যাকারাইড। অর্থাৎ সেখানে 2 থেকে 10টার মধ্যে মোনোস্যাকারাইড থাকবে। বোঝাতে পারলাম কিনা কমেন্ট সেকশনে জানাও। দ্বি একক শর্করা কেন বলছি তাহলে ডাইস্যাকারাইডকেও আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ অলিগোস্যাকারাইড। ডাই মানে কি দুটো মোনোস্যাকারাইড যখন থাকবে তখন তাকে আমরা বলবো দ্বি একক শর্করা। দেখো বাংলাটা ভালো করে বুঝো, দ্বি একক শর্করা অর্থাৎ দুটো একক শর্করা, অর্থাৎ যখন একক শর্করা দুটো থাকবে তখন তাকে আমরা বলবো ডাইস্যাকারাইড। যেমন আমরা উদাহরণ দিই, যেমন দিচ্ছি সুক্রোজ। সুক্রোজকে যদি আমরা ভাঙি তাহলে কি কি পাবো, গ্লুকোজ পাবো প্লাস ফ্রুক্টোজ পাবো। দেখো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ই হচ্ছে কি মোনোস্যাকারাইড, তাহলে দুটো মোনোস্যাকারাইড নিয়ে আমরা তৈরি হচ্ছে ডাইস্যাকারাইড। যদি 3টে হতো ট্রাইস্যাকারাইড। ঠিক আছে, এরকম অলিগোস্যাকারাইড কত দূর অবধি যাবে, 10 পর্যন্ত। এবার ভাবো কোনো একটা শর্করা 10-এর অধিক মোনোস্যাকারাইড বা একক শর্করা নিয়ে গঠিত, তখন তাকে তুমি কি বলবে, তখন তাকে তুমি বলবে পলিস্যাকারাইড বা বহু শর্করা। এবং এই বহু শর্করাটাই অ্যাকচুয়ালি ম্যাক্রোমলিকুলস বা বৃহৎ জৈবণু। যেমন উদাহরণ আমরা বলতে পারি, যেমন গ্লাইকোজেন, যেমন আমরা বলতে পারি সেলুলোজ। গ্লাইকোজেন এবং সেলুলোজ হচ্ছে উভয়ই পলিস্যাকারাইড। এবার এই গ্লাইকোজেন আর সেলুলোজ থেকে কিন্তু প্রশ্ন দেয়, যেমন গ্লাইকোজেন কিন্তু সবসময় সঞ্চিত হয় প্রাণীদেহে, মানে প্রাণীদেহে তুমি যদি অতিরিক্ত কার্বোহাইড্রেট খাও সেটা তোমার যকৃৎ কোষে এবং পেশি কোষে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হবে।
অন্যদিকে আমরা সেলুলোজ পাই উদ্ভিদ কোষে। প্রশ্ন দেয় গ্লাইকোজেন পাওয়া যায় এমন একটা উদ্ভিদ কোষ বা এমন একটা জীবদেহ যেখানে তুমি প্রাণী কোষ অপশনেই পেলে না। তো গ্লাইকোজেন কিন্তু আমাদের প্রাণী দেহ ছাড়াও আরেক জায়গায় থাকে সঞ্চিত বস্তু হিসেবে, সেটা হচ্ছে ছত্রাক। ফাঙ্গি বা ফানজি, এই ছত্রাকের দেহে কিন্তু আমরা গ্লাইকোজেন পাই। মাশরুম, সেখানে কিন্তু আমরা গ্লাইকোজেন পাই। এবং এই গ্লাইকোজেন, সেলুলোজ এগুলো কিন্তু উভয়ই পলিস্যাকারাইড, এবং গ্লাইকোজেনের মধ্যে থাকে কি গ্লুকোজই আছে, গ্লুকোজ প্লাস গ্লুকোজ, অসংখ্য গ্লুকোজ রয়েছে। সেলুলোজের মধ্যেও তাই গ্লুকোজ রয়েছে, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স আছে। গ্লাইকোজেন কিন্তু আমাদের শরীরে সঞ্চিত হচ্ছে এবং গ্লাইকোজেন কিন্তু ডাইজেস্ট হয়, মানে পরিপাকযোগ্য, কিন্তু সেলুলোজ আমাদের শরীরে ডাইজেস্ট হয় না। কেন হয় না? না, গ্লাইকোজেনের মধ্যে যে অসংখ্য গ্লুকোজ পরপর যুক্ত হয়ে আছে, সেই অসংখ্য যে তোমার গ্লুকোজ রয়েছে তাদের মধ্যে একটা বন্ধন থাকে, বন্ধনটার নাম হচ্ছে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন। আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন। অন্যদিকে সেলুলোজের ক্ষেত্রে যে বন্ধনটা থাকে সেটা বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন। দেখো, শুধু বন্ধনের ডিফারেন্সের জন্য আমরা একটাকে হজম করতে পারছি, একটাকে পাচ্ছি না। এখানে আলফা, এখানে বিটা। এবার আলফা কি বিটা কি এগুলো না হয় একটা অন্য ক্লাসে আলোচনা করব। অন্য ক্লাসে আমি গ্লাইকোসাইডিক বন্ধন অর্থাৎ দুটো যে একক শর্করা, সেই দুটো একক শর্করা পরস্পর যুক্ত হবে কি দিয়ে? মনে করো গ্লুকোজ, এর মধ্যে কোনো বন্ধন নেই, কিন্তু মনে করো দুটো গ্লুকোজ পাশাপাশি আছে, তাদের মধ্যে কি বন্ধন থাকলে তবে আমরা একটা ডাইস্যাকারাইড পাবো? সেই বন্ধনটাকে আমরা বলি গ্লাইকোসাইডিক বন্ধন। এবং এই গ্লাইকোসাইডিক বন্ধন তাহলে পাবো কোথায়? গ্লাইকোসাইডিক বন্ধন পাবো আমরা ডাইস্যাকারাইড থেকে শুরু করে পলিস্যাকারাইড সমস্ত কার্বোহাইড্রেটে, কিন্তু একক শর্করাতে আমরা পাবো না, কারণ সে কারোর সাথে বন্ধন তৈরি করেনি, তো সেই জন্যই সে একক শর্করা। এবার এই গ্লাইকোসাইডিক বন্ধনের আমরা বিভিন্ন রকম প্রকারভেদ পাবো, সেটা না হয় পরের ক্লাসে করব। আজকের ক্লাসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের যে কার্বোহাইড্রেট বা শর্করা, সেটা কিন্তু গঠনের উপর ভিত্তি করে বিভিন্ন রকম হয়। সেটা মনোস্যাকারাইড হতে পারে, সেটা ডাইস্যাকারাইড হতে পারে, সেটা পলিস্যাকারাইড হতে পারে। এবার আমরা লাস্ট যেটা ব্যাপারটা বুঝবো সেটা হচ্ছে একটা যে মনোস্যাকারাইড বা গ্লুকোজের স্ট্রাকচার কীরকম হয়। না, আমরা গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ তিনটে যে মনোস্যাকারাইড পেলাম, তিনটেরই কিন্তু গঠন হচ্ছে, তিনটেরই তোমার গঠনগত সংকেত হচ্ছে C6H12O6, কিন্তু এদের স্ট্রাকচার বা এদের গঠন কিন্তু আলাদা। অর্থাৎ এদের সংকেত একই, 6টা কার্বন, 12টা হাইড্রোজেন, 6টা অক্সিজেন থাকবে, কিন্তু তাদের স্ট্রাকচার আলাদা। যেমন আমি যদি একটা গ্লুকোজের স্ট্রাকচার আঁকি, সেখানে 6টা কার্বন আছে, 1 2 3 4 5 6। এবার হাইড্রোজেন আছে 12টা, নাম্বারিং করে দিই 1 2 3 4 5 6 নম্বর কার্বন। এটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার। তুমি ভালো করে মিলিয়ে দেখে নাও। দেখো, এখানে কার্বন পাবে 6টা, হাইড্রোজেন পাবে 12টা এবং অক্সিজেন পাবে 6টা। ঠিক আছে, এখানে দেখো 4 নাম্বার যে কার্বন, এই 4 নাম্বার কার্বনে তুমি ভালো করে দেখো, বাঁ দিকে আছে হাইড্রোজেন, ডান দিকে আছে হাইড্রক্সিল গ্রুপ। এই 4 নাম্বার কার্বনে যদি চেঞ্জ হয়ে যায় আমরা পেয়ে যাব কাকে? 4 নাম্বার কার্বনে মানে হাইড্রোজেনটা এইদিকে চলে এলো, অক্সিজেনটা হাইড্রক্সিলটা এইদিকে চলে এলে আমরা কিন্তু পেয়ে যাব গ্যালাক্টোজকে। অর্থাৎ ব্যাপারটা আমি যেটা বলতে চাইছি, তারা স্ট্রাকচার কিন্তু আলাদা, এদেরকে আমরা বলি আইসোমার। ঠিক আছে, আইসোমার কাদের বলে? মানে যাদের স্ট্রাকচার, গঠনগত সংকেত একই কিন্তু স্ট্রাকচার আলাদা, গঠন আলাদা। ঠিক আছে, যেমন আমি কি বললাম যে এখানে দেখো হাইড্রক্সিল গ্রুপটা তোমার ডান দিকে আছে, হাইড্রোজেনটা বাঁ দিকে আছে, এটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার। অন্যদিকে আমরা যদি গ্যালাক্টোজের স্ট্রাকচার দেখি, সেখানে দেখতে পাবো সব সেম, শুধুমাত্র হাইড্রক্সিল গ্রুপটা কার্বনের বাঁ দিকে আছে, হাইড্রোজেনটা ডান দিকে আছে। তখন আমরা দেখো এখানে হাইড্রোজেনও 12টাই পাবো, অক্সিজেনও 6টা পাবো, কার্বনও 6টা পাবো, কিন্তু তাদের গঠন এক থাকছে না। ঠিক আছে, তো এই গেল কার্বোহাইড্রেট রিলেটেড একটা খুব ভালো গুরুত্বপূর্ণ টপিক, এবং এই রিলেটেড কীরকম প্রশ্ন আসতে পারে সেটা আবার দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে, নিচের যেটি অজৈব অণু নয় অর্থাৎ জৈব অণু, অপশন এ অ্যাসিড, অপশন বি গ্যাস, অপশন সি জল, অপশন ডি ক্ষার, তো কোনটি অজৈব অণু নয়? অজৈব অণু নয় মানে কি জৈব অণু? তো অবশ্যই জৈব অণু হবে, অপশন এ ইজ কারেক্ট, নিউক্লিক অ্যাসিড। আজকের ক্লাসেই দেখলাম
নেক্সট, কোনটি জৈব অ্যাসিড? অপশন এ H2SO4, অপশন বি HNO3, অপশন সি HCl, অপশন ডি ম্যালিক অ্যাসিড। তো অবশ্যই জৈব অ্যাসিড হচ্ছে অপশন ডি ম্যালিক অ্যাসিড, যেটা আমরা ভেরি গুড আপেলে পেয়ে থাকি। 3 দাগের প্রশ্ন, নিচের কোনটি তীব্র অ্যাসিড নয়? তীব্র অ্যাসিড নয় কোনটি? অপশন এ HNO3, অপশন বি HCl, অপশন সি H2CO3, অপশন ডি H2SO4। তো দেখো তীব্র অ্যাসিড নয় যেটি, সেটি হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, H2CO3। এটা হচ্ছে কার্বনিক অ্যাসিডের সংকেত, যেটা হচ্ছে একটি মৃদু অ্যাসিড। নেক্সট দেখো আজকের ক্লাসই করলাম, কিন্তু ভালো করে উত্তরগুলো দেবে কিন্তু। গ্লুকোজ একটি, অপশন এ ট্রায়োজ, অপশন বি পেন্টোজ, অপশন সি হেক্সোজ, অপশন ডি কোনোটি নয়। তো দেখো গ্লুকোজের সংকেত কি পেলাম? C6H12O6। তাহলে কার্বনের সংখ্যা কটা? 6টা। তাহলে 6টা থাকলে তাকে আমরা বলবো হেক্সোজ শর্করা। নেক্সট, নিচের কোনটি হেক্সোজ শর্করা নয়? কোনটি হেক্সোজ শর্করা নয়? গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ। দেখো আজকের ক্লাসই করলাম, কিন্তু গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজের স্ট্রাকচার আলাদা হলেও গঠন একই, মানে C6 তো থাকে, তাহলে 3টি হেক্সোজ। তাহলে যেটা এখানে অপশনে হবে সেটা হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, রাইবোজ শর্করা হচ্ছে অ্যাকচুয়ালি পেন্টোজ শর্করা, 5টা কার্বন থাকে। 6 নম্বর প্রশ্ন দেখো, বলছে গ্যালাক্টোজ একটি একক শর্করা, দ্বিশর্করা, ত্রিশর্করা নাকি বহু শর্করা? তো গ্যালাক্টোজ অবশ্যই অপশন এ ইজ কারেক্ট, একক শর্করা। কারণ এই ক্লাসটা করলে তুমি এই সমস্ত প্রশ্নের উত্তর এক চান্সে একদম চুটকির মতো দেবে। গ্লুকোজ একটি একক শর্করা, দ্বিশর্করা, চতুর শর্করা নাকি বহু শর্করা? তো অবশ্যই সঠিক উত্তর হচ্ছে একক শর্করা। নেক্সট, 8 দাগের প্রশ্ন বলছে সাধারণভাবে ব্যবহৃত টেবিল শর্করা। এখানে দেখো চিনিটা উল্লেখ করে দিয়েছে, পরীক্ষাতে কিন্তু শুধু টেবিল শর্করা দেবে। তো টেবিল শর্করা কোনটি? মল্টোজ, ল্যাকটোজ, সুক্রোজ, আর একটা হচ্ছে গ্লুকোজ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি সুক্রোজ। সুক্রোজ হচ্ছে চিনি। নেক্সট, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হিসেবে, গ্লুকোজ কোথায় গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত হয়? আজকের ক্লাসটা করলে এই সমস্ত প্রশ্নের উত্তর একদম দেখবে, তো সঠিক উত্তর তোমার নিমেষে হয়ে যাবে। অগ্নাশয়ে, যকৃতে, প্লীহাতে, বৃক্কতে। তো অবশ্যই সঠিক উত্তর হচ্ছে অপশন বি যকৃতে। নেক্সট, 10 দাগের প্রশ্ন, গ্লুকোজ, সুক্রোজ, মল্টোজ শ্রেণীভুক্ত অপর একটি যৌগ হলো মায়োগ্লোবিন, অ্যামাইনো অ্যাসিড, হিমোগ্লোবিন আর শ্বেতসার। দেখো ভালো করে প্রশ্নটা পড়বে, কিন্তু সেখানে বলেছে যে মায়োগ্লোবিন, অ্যামাইনো অ্যাসিড, শ্বেতসার না হিমোগ্লোবিন। দেখো মায়োগ্লোবিন, অ্যামাইনো অ্যাসিড, হিমোগ্লোবিন তিনটি হচ্ছে প্রোটিন, অন্যদিকে গ্লুকোজ, সুক্রোজ, মল্টোজ এগুলো হচ্ছে শর্করা। তাহলে অবশ্যই অপশন সি শ্বেতসার বা যেটাকে আমরা স্টার্চ বলি, এই স্টার্চ কিন্তু সঞ্চিত থাকে উদ্ভিদ দেহে। আমরা যে অতিরিক্ত খাবার সঞ্চিত বা একটা যে কোনো ফলের মধ্যে আমরা গ্লাইকোজেন পাই না, সেখানে আমরা পাই স্টার্চ। নেক্সট, কোন যৌগে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন 1:2:1 অনুপাতে উপস্থিত থাকে? আজকের ক্লাসেই দেখলাম, অবশ্যই কার্বোহাইড্রেট। নেক্সট, এবং আজকের সেশনের একদম শেষ প্রশ্ন, সেটি হচ্ছে সরলতম শর্করার কোনটি? গ্লুকোজ, সুক্রোজ, সেলুলোজ না ল্যাকটোজ? সরলতম শর্করা, দেখো এখানে একক শর্করা একমাত্র রয়েছে গ্লুকোজ, আর একক শর্করার থেকে তো সরলতম শর্করা আর কিছু হতে পারে কি? অবশ্যই না। তাহলে এই গেল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং তোমাদের প্রস্তুতির সাথে আমরা সাথ দেব। তোমাদের খাটতে হবে, আমরাও খাটবো তোমাদের সাথে। এবং অবশ্যই যদি এই চ্যানেলে একদম নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।